হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমাদের ইতিহাসের, বিশেষ করে এনসিয়ান যে হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা রয়েছে, সে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সহ একদম ভালোভাবে ডিটেলে আমি আলোচনা করার চেষ্টা করব। হয়তোবা পিপিটিটা ইংলিশে রয়েছে, কিন্তু আমি প্রতিটা বিষয় আমি বাংলাতে এক্সপ্লেন করে দেব। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। প্রথম আমরা যে জিনিসটা পড়ছি সেটা হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। এবার এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, এই সভ্যতার যে সময়কালটা কত, এই সময়কালটা হলো 2520 বিসি থেকে 1750 বিসি। আই হোপ তোমাদের এই কমন সেন্সটা আছে যে বিসিই বা সিই এই জিনিসটা কি, অর্থাৎ খ্রিস্টাব্দ কি খ্রিস্টপূর্বাব্দ কি। যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাবে। আমি আরেকটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব এই বিষয়ের উপর। তবু আমি শর্টলি বলে দিচ্ছি যে আমরা সকলেই জানি যে আমরা যে শূন্য সময়টাকে ধরি যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, ঠিক আছে। এবার যীশু খ্রিস্টের জন্মের যে পরবর্তী সময়টা সেটাকে বলি আমরা খ্রিস্টাব্দ, আর ইংরেজিতে সেটাকে বলি কমন এরা সিই। আর এর আগের যে সময়কালটা সেটাকে বলি আমরা বিসিই, মানে বিফোর কমন এরা। বোঝা গেল? তাহলে এই যে হরপ্পা সভ্যতার সময়কালটা কবে, যীশু খ্রিস্টের জন্মের কতশো আগে, 2500 থেকে এই যে 1750 বিসিই যে টাইম পিরিয়ডটা, সেটাই হলো আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময়কাল। ঠিক আছে, বোঝা গেল? এবার এই বিষয়ে ফ্যাক্ট কি যে ইট ইজ অলসো নোন এজ ব্রোঞ্জ এজ। ঠিক আছে, এবার হরপ্পা সভ্যতা আরেকটা কি সভ্যতা নামে পরিচিত? এটা একটা ব্রোঞ্জ সভ্যতা নামে পরিচিত। কারণ হরপ্পা সভ্যতার সময়কালে আমরা যে আয়রন বা অন্যান্য ধাতুর মানে যে ডিসকভারি আবিষ্কার কিন্তু হয়নি, তারা ব্রোঞ্জের সম্পর্কে অবগত ছিল। নেক্সট নেক্সট হলো নেম। এবার যে এই সভ্যতাটার নাম কি করেছিল? জন মার্শাল। জন মার্শাল কে ছিলেন? ডাইরেক্টর অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর ছিলেন জন মার্শাল, যিনি এই সভ্যতার নাম করেছেন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, এবার নেক্সট যেটা পড়বো লোকা ফার্স্ট চেয়ারম্যান যে আর্কিওলজিক্যাল সার্ভে অর্থাৎ যে প্রত্নতত্ত্ব বিভাগ, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম যে চেয়ারম্যান, তার নাম কি ছিল? তার নাম ছিল আলেকজান্ডার কেনিংহাম। এবার এই বিষয়ে আরেকটা প্রশ্ন আসে যে ভারতের যে প্রত্নতত্ত্ব বিভাগের পিতা কাকে বলে, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে কাকে বলা হয়? তাহলে আমাদের উত্তর কি হবে এখানে? আলেকজান্ডার কেনিংহাম। বোঝা গেল? নেক্সট, এবার একটা প্রশ্ন হলো যে এই সভ্যতাটার নাম হরপ্পা সভ্যতা কেন, সিন্ধু সভ্যতা কেন? এটা তো আমরা অবশ্যই জানি যে সিন্ধু নদীর তীরে এই পুরোটা সভ্যতা গড়ে উঠেছিল, যে কারণে আমরা এটাকে সিন্ধু সভ্যতা বলি। এছাড়া আমরা এটাকে হরপ্পা সভ্যতাও বলে থাকি। এবার কেন বলি হরপ্পা সভ্যতা? এবার এটা তো একটা বিশাল একটা সভ্যতা ছিল, এবং এই সভ্যতার মধ্যে প্রথম যে শহরটা আবিষ্কার হয়েছিল সেই শহরটার নাম ছিল হরপ্পা। ঠিক আছে, এবার যেহেতু এটা এত বড় বিশাল যে সভ্যতার প্রথম শহর হরপ্পা আবিষ্কৃত হয়েছিল প্রথম, সেই কারণে এই পুরোটা সভ্যতার নাম আমরা হরপ্পা সভ্যতা বলি। এবারে যে হরপ্পা নামক স্থানটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? যে আবিষ্কার করেছিলেন তার নাম ছিলেন দয়ারাম সাহানি। যেটা এবার টেটে কোয়েশ্চেনটা এসেছে মনে হয়, আমার যতটুকু মনে আছে 2025-এর এক্সাম যে আহ, তোমরা যদি কোয়েশ্চেনটা দেখো তোমরা হয়তো বা দেখতে পাবে যে প্রথম যে হরপ্পা যে স্থানটা প্রথম আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, কবে? 1921 সালে। ঠিক আছে, এবার নেক্সট যে শহরটার ডিসকভারি হয়েছিল, যে আবিষ্কার হয়েছিল, সেটা ছিল মহেঞ্জোদারো, যেটা ডিসকভার করেছিল 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ঠিক আছে, বোঝা গেল এতটুকু শর্টলি। এবার নেক্সট নেক্সট হলো আরেকটা জিনিস যেটা বলবো, আমাদের যে এক্সপেনশন মানে কতটুকু দিয়ে বিস্তার ছিল। এমন তো না যে পুরো ভারত জুড়ে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, এমন না। এটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিরকম নির্দিষ্ট এরিয়া? এবার আমরা একটু এই জিনিসটা জানার চেষ্টা করবো যে নর্থ অর্থাৎ উত্তর দিকে কতটুকু পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তার ছিল, দক্ষিণ দিকে কতটুকু পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তার ছিল, তোমার যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কতটুকু বিস্তার ছিল, ওই জায়গাটার নাম আমরা একটু বোঝার চেষ্টা করবো এবং মনে রাখার চেষ্টা করবো। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একটু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এবার এবার আমরা যদি নর্থ মোস্ট বলতে আমি একটা প্লাস এখানে করে দিচ্ছি। ঠিক আছে, এবার এদিকে তো নর্থ, উত্তর দিক, নিচে সাউথ, এদিকে ইস্ট আর এদিকে ওয়েস্ট। এবার একদম উত্তরে যে হরপ্পা স্থানটা ছিল, সেটার জায়গাটার নাম কি ছিল? সেই জায়গাটার নাম ছিল মান্ডা। ঠিক আছে, এবার বর্তমানে এটা কোন জায়গায় পড়ছে? এটা হলো কাশ্মীর। আমাদের যে বর্তমান কাশ্মীর, এই কাশ্মীরের যে মান্ডা জায়গাটা, ওই জায়গাটায় মানে উত্তর দিকের যে বিস্তার, হরপ্পা সভ্যতার অন্তিম উত্তর দিকের বিস্তার ছিল মান্ডাতে। ঠিক আছে, মনে থাকবে। এবার সেম ভাবে ইস্টের দিকে কোন জায়গা ছিল? আলমগীরপুর। ঠিক আছে, আর আলমগীরপুরটা আমাদের যে বর্তমান সময় কোথায় পড়ছে? উত্তরপ্রদেশে।
বোঝা গেল? একদম মনোযোগ দিয়ে জিনিসটা বুঝার চেষ্টা করবে, ঠিক আছে? পরীক্ষার রিলেভেন্স অনুযায়ী 80% আই হোপ কাভার হয়ে যাবে ফ্যাক্ট সহ, যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এতটুকুই প্রবলেম যে পিপিটিটা ইংলিশে রয়েছে, বাট আমি এটা একদম বাংলাতে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা নর্থের দিকে ছিল মান্ডা, যেটা বর্তমান কাশ্মীরে পড়ছে। আর যে ইস্টার্ন দিকে বিস্তার ছিল আলমগীরপুর, যেটা বর্তমান উত্তরপ্রদেশে পড়েছে। আর আমাদের যে সাউথের দিকে, সাউথের দিকের এক্সপেনশনটা ছিল তোমার দয়ামাবাদ জায়গা পর্যন্ত, যেটা আমাদের বর্তমান যে মহারাষ্ট্র স্টেটটা, সেই স্টেটটাতে পড়ছে। আর যে একদম যে ওয়েস্টার্ন যে যে এই সাইডটাতে যতটুকু বিস্তার ছিল, লাস্ট যে জায়গাটা ছিল সেটা ছিল তোমার সুতকা গেন্ডু, যেটা বর্তমানে পাকিস্তানে পড়ছে। বোঝা গেল এতটুকু পর্যন্ত? আমরা এখন কি বললাম যে এক্সপেনশনটা মানে এই কতটুক এরিয়া, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লাস্ট কতটুক পর্যন্ত আমাদের যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতার বিস্তার কতটুক পর্যন্ত ছিল, সেটা আমরা এখানে আলোচনা করেছি। আই হোপ জিনিসটি ক্লিয়ার, প্রতিটা ফ্যাক্ট বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট নেক্সট হলো, এবার আমরা একটু হরপ্পা সভ্যতার মানুষদের যে এগ্রিকালচারটা, তারা মানে কি ধরনের চাষ করতো সে বিষয়ে জানবো। যেমন তারা কি চাষ করতো, যেমন তারা বার্লি, গম, কটন, তুলা, তারপরে তোমার এটাকে বলে মুসুর ডাল, তারপরে তিল, মিলেট, তারপরে চালের যে নিদর্শন সেটা খুব রেয়ার পাওয়া গেছে, ঠিক আছে? গার্লিক, এইসব জিনিসের তারা এগ্রিকালচার করতো, চাষবাস করতো, ঠিক আছে? বোঝা গেল? এবার এখানে একটা ফ্যাক্ট রয়েছে যে আমরা যেটাকে কটন বলি, গ্রিকরা সেটাকে সিন্ধুন বলে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আর এই যে ফ্যাক্টগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ কোথায় থেকে কোশ্চেন চলে আসে, দিন দিন কোশ্চেনের লেভেল যে পরিমাণ হার্ড হচ্ছে, কোথায় থেকে কোশ্চেন চলে আসে সেটার কোনো ভরসা নেই। সেজন্য সবকিছুই আমাদের পড়তে হবে। বোঝা গেল তারা কি জিনিস এগ্রিকালচার করতো, চাষবাস করতো। এবার তারা যে প্রসেসগুলো ইউজ করতো, যে এগ্রিকালচারের জন্য কিরকম প্রসেস ইউজ করতো, ঠিক আছে? প্রথমত তারা যে এখন তো ট্র্যাক্টর সিস্টেম চলে এসেছে, ওই সময় বেশিরভাগ অক্সান এক ধরনের সার, মহিষের মতো, এগুলো দ্বারা তোমার যে চাষবাস করা হতো, ঠিক আছে? আর এগ্রিকালচার রিলেটেড যে কোয়েশ্চেন আসে অনেক সময়, যে যে নাঙ্গল, একটা যে টেরাকোটার নাঙ্গল, সেটা কোথায় পাওয়া গেছিল? টেরাকোটার মডেল বলতে খেলনার একটা মডেল, যে নাঙ্গলের যে মডেল, সেটা কোথায় পাওয়া গেছিল? চলিস্তান নামক একটা জায়গা আর বানোয়ালি, এই দুইটা জায়গায় আমাদের যে টেরাকোটা মডেল অফ প্লাউ মানে যে ওই যে নাঙ্গল চাষের নিদর্শন পাওয়া গেছে। মনে থাকবে, ঠিক আছে? এতটুকু বোঝা গেল। নেক্সট নেক্সট আমরা কি পড়বো? নেক্সট হলো এনিম্যাল ডোমেস্টিকেশন। এবার তারা কি ধরনের যে পশু পালন করতো, ঠিক আছে? তারা ভেড়া, ছাগল, তারপর তোমার এই যে ষাঁড়, তারপরে শূকর, বুল ইত্যাদি মানে পশুপালন করতো, ঠিক আছে? বোঝা গেল? এবার নেক্সট হলো তোমার যে এই যে ঘোড়ার, অনেক সময় কোয়েশ্চেন আছে যে ঘোড়ার নিদর্শন কি পাওয়া গিয়েছিল? যদিও ঘোড়ার নিদর্শন হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি, তা সত্ত্বেও যে ঘোড়ার যে হাড়ের নিদর্শন কোথায় পাওয়া গেছে? তোমার সুরকুর্দা নামক একটা জায়গা রয়েছে, সেই জায়গায় যে ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সভ্যতার। তো তাই এই কোশ্চেনটা আমাদের এই জায়গাটা একটু মনে রাখা দরকার, যে কোথায় হরপ্পা সভ্যতার কোথায় যে তোমার এই যে ঘোড়ার যে হাড়ের নিদর্শন কোথায় পাওয়া গেছিল? তাহলে উত্তরটা কি হবে? সুরকুর্দাতে। বোঝা গেল? এতটুকু পর্যন্ত বোঝা গেল। নেক্সট নেক্সট আমরা যেটা পড়বো যে টাউন প্ল্যানিং। আমরা এটা জানি যে হরপ্পা সভ্যতা কিন্তু একটা শহর কেন্দ্রিক সভ্যতা ছিল, ঠিক আছে? তাদের টাউন প্ল্যানিং কিন্তু বিশেষ করে হরপ্পা সভ্যতা তাদের টাউনের যে মানে শহর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিল, ঠিক আছে? এবার তারা কি ব্যবহার করতো টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে? দে ইউজ বার্ন ব্রিক ফর এগ্রিকালচার, আর্কিটেকচার পারপাস, bricks of standardized ratio were used, ওয়াটার রিজার্ভার ধুলাবালি। মানে এখানে কি বলা হয়েছে যে তারা তো সাধারণত টাউন প্ল্যানিং এ কি মানে কাঁচা ইটের ব্যবহার করতো না, তারা পুরা ইটের ব্যবহার করতো, এবং প্রতিটা ইটের একটা স্ট্যান্ডার্ডাইজ একটা সাইজ ছিল, ঠিক আছে? এই সাইজ অনুযায়ী তারা ইট তৈরি করতো। এবার আরেকটা কোশ্চেন আসে যে বিশাল একটা জলের একটা সংরক্ষণের জায়গা কোথায় ছিল? ধোলাবিরায়। বোঝা গেল? এবার এই শহর পরিকল্পনার মধ্যে আরেকটা জিনিস যেটা পড়তে হবে, আমরা এটা হরপ্পা সভ্যতার সঙ্গে খুবই রিলেটেড একটা ওয়ার্ড, যেটা হলো সিটাডেল, ঠিক আছে? আর একটা হলো লোয়ার টাউন। বোঝা গেল? এবার হরপ্পা সভ্যতার মধ্যে অনেকগুলো আমরা শহরের বা অনেকগুলো টাউন, মহেঞ্জোদারো বলো, হরপ্পা বলো, লোথাল বলো, ধোলাভিরা বলো, চানহুদারো বলো, অনেকগুলো টাউনের নাম পাবো, ঠিক আছে? বা পেয়েছি, ঠিক আছে? যে প্রতিটি টাউনে বিশেষত দুইটা ভাগে ভাগ ছিল, ঠিক আছে? এবার দুইটা ভাগে যে ভাগ ছিল, এই দুইটা ভাগের দুইটা নাম, একটা হলো উপরে একটা জায়গা থাকতো যেটাকে বলতো সিটাডেল, আর নিচে একটা জায়গা থাকতো যেটাকে বলতো লোয়ার টাউন, ঠিক আছে? এবার তোমরা যদি না বুঝে থাকো, যে অনেকে আমরা ছোটবেলায় কার্টুন দেখেছি, ঠিক আছে? এবার ছোটা ভীম কার্টুনটা যদি দেখে থাকো, যে মহারাজা ইন্দ্রবর্মার তার যে রাজপ্রাসাদটা দেখবে যে গ্রামের সবাই নিচে একটা জায়গা গ্রামে ছিল, আর মহারাজা ইন্দ্রবর্মার যে তোমার যে রাজপ্রাসাদটা, এটা দেখো একটু উঁচু জায়গায় ছিল, ঠিক আছে? আমি ডাইরেক্ট ছোটা ভীমের কথা বলছি না, জাস্ট আমি মানে তোমাদের মধ্যে ইমাজিনেশন
ইমাজিনেশনটা ক্রিয়েট করার চেষ্টা করছি যে সিটাডেল আসলে কিরকম ছিল। তো এই হরপ্পা সভ্যতার প্রতিটা টাউনে বিশেষ করে দুটো ভাগে ভাগ ছিল। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম যে আমরা হরপ্পা সভ্যতার যে টাউনটা দুটো ভাগে ভাগ ছিল, একটা ছিল সিটাডেল আর একটা ছিল লোয়ার টাউন। আবার সিটাডেল কোন জায়গাটা বলতো, টাউনের যে উপরের ভাগটা সেই জায়গাটা উঁচু জায়গাটা সেটাকে বলতো সিটাডেল। আবার সিটাডেলের বৈশিষ্ট্য কি, এমন মানা হয়তো বা এই যে উঁচু জায়গাটাতে স্পেশাল পাবলিক মানে যে প্রভাবশালী ব্যক্তিরা ওই সভ্যতার যে প্রভাবশালী ব্যক্তিরা হয়তো বা তারা থাকতো। আর ওই সিটাডেলের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে ওই সিটাডেলটা তোমার প্রাচীর দ্বারা এরকম ভাবে বেষ্টিত ছিল। ঠিক আছে, বোঝা গেল। আর লোয়ার যে টাউনটা নিচু জায়গাটা সেটাতে আমরা যে সাধারণ মানুষরা বসবাস করি। এখানে একটা ছবি রয়েছে, এটা ভালো করে দেখলে একটু লক্ষ্য করতে পারবে যে নিচে জায়গাটা একটু বিশাল বড় এরিয়া রয়েছে কিন্তু একটু নিচে, আর উঁচু জায়গাটা একটু সেপারেট করে আলগা একটু উঁচু জায়গাতে রয়েছে, যেটার মধ্যে তোমার এরকম চারিদিকে প্রাচীর দ্বারা বেষ্টিত। বোঝা গেল। এবার নেক্সট, আবার একটু নোট করার জিনিস বা মনে রাখার জিনিস যে আমি তো সাধারণত বললাম যে আমাদের হরপ্পা সভ্যতার প্রতিটা টাউনেই দুটো ভাগে ভাগ ছিল, কিন্তু এর মধ্যে এক্সেপশন রয়েছে, কিছু বিকল্প মানে যে কি বলবো যে বিশেষ দুই তিনটা জায়গা আছে, যেমন ধোলাবিরা যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। এই ধোলাবিরা জায়গাটা তিনটা পার্টে মানে বিভক্ত ছিল। বোঝা গেল। প্রথমত মনে রাখতে হবে যে হরপ্পা সভ্যতার যে টাউনগুলো সাধারণত দুটি ভাগে ভাগ করা, একটা হলো উপরের জায়গাটা বা উঁচু জায়গাটা হলো সিটাডেল, আর যে লোয়ার জায়গাটা লোয়ার টাউন। ঠিক আছে, এবার এবার এই ভাগ ছাড়াও একটা জায়গা রয়েছে ধোলাবিরা, যেটা বর্তমানে গুজরাটে পড়ছে। ওই জায়গাটা তিনটা ভাগে ভাগ ছিল। আর একটা জায়গা ছিল চানহোদারো, যেটা বর্তমানে পাকিস্তানে পড়ছে। ওই জায়গাটাতে এরকম কোনো উঁচু জায়গা বা সিটাডেলের কোনো অস্তিত্বই নেই। বোঝা গেল, এটির এক্সেপশন, বাট এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। এক্সেপশন গুলোই বেশি পরীক্ষাতে দেয়। এরকম বলতে পারে আমরা তো সবাই জানি যে হরপ্পা সভ্যতার টাউনগুলো দুটো ভাগে ভাগ করা, বাট এর মধ্যে কোন টাউনটা রয়েছে যেটা তিনটা ভাগে ভাগ করা, তাহলে আনসার হবে ঢোলাবেরা। আর এরকম কোন টাউন ছিল বা কোন জায়গা ছিল যেটা তোমার কোনো ধরনের সেটাডেলের অস্তিত্ব ছিল না, তাহলে উত্তরটা কি হবে, চানহুদার। ঠিক আছে, নেক্সট আমরা কি পড়বো। নেক্সট হলো আরেকটা ফ্যাক্ট হলো গ্রেট বাথ। এবার যে মহেঞ্জোদারো, যে আমাদের হরপ্পা সভ্যতার মধ্যে যে মহেঞ্জোদারো যে জায়গাটা, ওই জায়গাতে একটা বিশাল একটা স্নানাগার ছিল। ঠিক আছে, এটা মনে রাখার জিনিস, এটা মনে রাখতে হবে। এবার হয়তোবা এটা কোনো রিচুয়াল বাথ বলতে কি বলবো, যে কোনো বা আনুষ্ঠানিক কোনো বড় কোনো অনুষ্ঠানের জন্য হয়তোবা এই যে বিশাল যে স্নানাগারটা সেটা ব্যবহার করা হতো। এবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই যে ওয়াটার যে বাথটা, এই যে এখানে ছবিটা রয়েছে, এই যে বিশাল একটা স্নানাগার। ঠিক আছে, এবার এই স্নানাগার যাতে জল যাতে লিক না হয়, ঠিক আছে, স্নানাগারের জল যাতে লিক না হয় তার জন্য কি ব্যবহার করা হতো, জিপসাম। মনে থাকবে, ওয়াটার প্রুফিং করার জন্য যে গ্রেট যে বাথটা সেটাকে ওয়াটার প্রুফিং করার জন্য জিপসামের ব্যবহার করে। ঠিক আছে, এবার এছাড়াও কি পাওয়া গেছে, এছাড়া একটা গ্রেট গ্রেনারি অর্থাৎ বিশাল একটা শস্যগার পাওয়া গেছিল। ইট ইজ দ্য লার্জেস্ট বিল্ডিং ইন দ্য মহেঞ্জোদারো। কোথায় পাওয়া গেছিল এটা, মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতার যে মহেঞ্জোদারো যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা বিশাল একটা তোমার শস্য ভান্ডার বা গ্রেনারি পাওয়া গেছিল। এটা কিসের জন্য ব্যবহার করা হতো, স্টোরেজ অফ গ্রেন অর্থাৎ শস্যগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য এই বিশাল গ্রেনারিটা বা শস্যগারটা ব্যবহার করা হতো। বোঝা গেল এতটুকু পর্যন্ত। মানে এটার মধ্যে কিন্তু ফ্যাক্টে ভর্তি, মনে রাখতে হবে, বুঝতে হবে, কারণ এগুলো তো প্রতিবারে একটা না দুটো কোশ্চেন তো আসেই। যে যে সিলেবাসে যে যে জিনিসগুলো উল্লেখ রয়েছে প্রতিটিতে টাচ করে একটা দুটো করে করে কোশ্চেন আসে। ঠিক আছে, আমি একদম ডিটেল ওয়েতে আমি আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। নেক্সট আমরা কি পড়বো, এই যে এই ফ্যাক্টগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। যেমন ব্রিক ব্রিক গ্রেনারি অফ হরপ্পা, অর্থাৎ হরপ্পার মধ্যে একটা, প্রথমত আমরা কি মহেঞ্জোদারোতে একটা বিশাল, দাঁড়াও একটু 1 মিনিট, এই যে কি পড়লাম এখানে যে মহেঞ্জোদারোতে একটা বিশাল একটা শস্যগার পাওয়া গেছে। ঠিক আছে, এটা তো পাওয়া গেছে, এছাড়াও যদি স্পেসিফিকলি পরীক্ষাতে আসে যে 6 গ্রেনারি, মানে কি বলবো, এরকম এই যে ফটোটাতে দেখতে পাচ্ছ, এরকম 6 গ্রেনারি পাওয়া গেছে, এরকম দুইটা লাইনে, একটা লাইন এরকম, দুটা লাইন করে এরকম 6টা গ্রেনারি অর্থাৎ শস্যগার পাওয়া গেছিল কোথায়, হরপ্পাতে। ঠিক আছে, এবার এবার ড্রেনেজ সিস্টেমটা একটু পড়বো। এটার জন্য হরপ্পা সভ্যতা বিশেষ বিখ্যাত, যে হরপ্পা সভ্যতার নগর প্রণালীটা। ঠিক আছে, এবার মোস্ট ডিস্টিংগুইশড ফিচার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা যে সভ্যতাটার বিশেষ একটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা কি, তাদের যে নর্দমা বা ড্রেনেজ যে সিস্টেমটা সেটার জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস কি, তারা কি প্যাটার্নে তাদের ড্রেনেজ ব্যবস্থাটা ছিল, সেটা ছিল সরি শুধু ড্রেনেজ না, যে রাস্তার যে ব্যবস্থাটা সেটা ব্যবস্থাটা কিরকম ছিল, গ্রিড প্যাটার্ন অনুসারে তারা মানে তাদের যে শহরটাকে তৈরি করেছিল। আর রাইট অ্যাঙ্গেল গ্রিড প্যাটার্ন রোড অ্যান্ড স্ট্রেট। ঠিক আছে, আবার গ্রিড প্যাটার্ন বলতে কিরকম, এই যে ছবিগুলো দেখলে একটু বুঝতে পারবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম তো, দাঁড়াও একটু 1 মিনিট, এরকম। এবার দেখো সোজা
তারপরে দেখো এরকম করে ঢুকে যাচ্ছে রাস্তা, একদম মানে কার্ভ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো তৈরি হচ্ছে রাস্তাগুলো, ঠিক আছে, এটাকেই বলছে গ্রিড প্যাটার্ন। রোড কার্ভ ইচ আদার এট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বোঝা গেল? এবার এত কিছু তো মনে রাখা সম্ভব না, বাট আমাদের এতটুকু তো মনে রাখতে হবে যে তাদের যে ড্রেনেজ সিস্টেমটা সেটা কি ধরনের যে প্যাটার্ন ফলো করতে হচ্ছে, হলো গ্রিড প্যাটার্ন, ঠিক আছে, বোঝা গেল? এবার আর কি পড়ার বাকি রয়েছে? নেক্সট নেক্সট হলো ডোমেস্টিক আর্কিটেকচার, মানে যে যে ডোমেস্টিক বলতে প্রতিটি যে ঘরের যে ঘরগুলো কিভাবে তৈরি হতো, ঠিক আছে, যে লোয়ার টাউন বলো বা সিটাডেল বলো বা লোয়ার টাউনের যে প্রতিটি ঘর সেগুলোর বিশেষ বৈশিষ্ট্য কিরকম। প্রথমত দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নন নোন ফর ইজ অ্যাডভান্স আরবান প্ল্যানিং অ্যান্ড ওয়েল স্ট্রাকচার হাউস। এটা তো সবাই জানি যে আমরা যে আমাদের সিন্ধু সভ্যতাটা কেন বিখ্যাত, শহরের যে পরিকল্পনা সেটার জন্যই তো বিখ্যাত, তাই না? তো এবার নেক্সট দ্য হাউস ওয়ার মেড অফ বার্ন ব্রিক্স, এটা তো আমি আগেই বললাম যে হরপ্পা সভ্যতার প্রতিটি ঘর তোমার যে পুরা ইটের তৈরি ছিল, ঠিক আছে। এবার যে ডোর, যে তোমার দরজা জানালা সবগুলো কাঠের তৈরি ছিল। এবার প্রতিটা ঘরের কি এভরি হাউস হ্যাড ইটস ওন বাথরুম, প্রতিটা ঘরের তাদের নিজস্ব একটা একান্ত একটা বাথরুম ছিল, ঠিক আছে, স্নানাগার ছিল। এবার এছাড়া কি, এছাড়া আর কি এখানে পড়া রয়েছে যে sand and chestpit were made between drainage to clean and trap soil, solid waste, and limestone slabs was used. Drain covered. Many houses had their own private walls. Okay, এবার কি, এই যে আমরা তো বললাম যে হরপ্পা সভ্যতার ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো ছিল, তারা গ্রিড প্যাটার্ন ফলো করতো। এছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস কি ছিল, তারা এই যে নর্দমা, এই যে এই ফটোটাতে দেখতে পাচ্ছি এরকম নর্দমা ব্যবস্থা তো ছিলই। এছাড়া এটা পরিষ্কার করার জন্য একটা বিশেষ একটা হোল ছিল এরকম, যাতে যে সলিড যে শক্ত যে বজ্রগুলো সেগুলোকে বিশেষ সময়ে পর পর পরিষ্কার করা যায়, সেজন্য একটা ব্যবস্থাও ছিল, ঠিক আছে, বোঝা গেল এতটুকু পর্যন্ত? এবার নেক্সট আমরা যেটা একটু পড়বো সেটা হলো ট্র্যাকিং সোশিয়াল ডিফারেন্স স্টাডিং ভারিয়ালস। এবার আমরা পড়বো যে আমরা তো পড়লাম এই সভ্যতার যে স্ট্রাকচার বা তার নগর পরিকল্পনা সবকিছুই পড়লাম। এবার এবার আমরা একটু বোঝার চেষ্টা করবো যে তাদের যে মানুষগুলোর মধ্যে কোনো ভেদাভেদ ছিল কিনা, উঁচু ধনী মানে বড়লোক তারপরে গরিব এরকম কোনো সামাজিক কোনো স্ট্যাটাস ছিল কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো। এবার কিভাবে বুঝবো? এবার আমরা কি আমরা তো সবকিছু প্রত্নতত্ত্ব বা বলতে মাটির নিচে খনন করে যেসব জিনিসগুলো পেয়েছি সেগুলোর উপর বেস করেই তো আমরা সবকিছু বুঝতে পারছি বা অনুমান করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কি যে মৃতদেহর যে বারিয়াল বলতে কি সমাধি করা হতো এগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ওই সময়ে সমাজের মধ্যে কোনো ভেদাভেদ এরকম কিছু ছিল কি ছিল না, ঠিক আছে। এবার একটু বোঝার চেষ্টা করি। সাম অফ দ্য গ্রেভস contain pottery ornament as belief that it can be used in afterlife। এবার আমরা তো প্রত্নতত্ত্ব বিভাগটা কি, তারা তো মাটি খনন করে সবকিছু এজিম করছে, ঠিক আছে। তাহলে আমরা যখন যে সমাধিগুলোকে ভালোভাবে একটু দেখলাম তখন দেখলাম যে অনেকগুলো যে সমাধির মধ্যে কি রয়েছে, তাদের কঙ্কালগুলো তো রয়েছে, এগুলোর সাথে সাথে পট্রি রয়েছে, আবার কিছু অলংকার, এইসব তাদের মৃতদেহের সঙ্গে একসঙ্গে সমাধি করে দেওয়া হয়েছিল। এটা থেকে আমরা প্রথমত বুঝতে পারছি হয়তোবা তারা বিশ্বাস করতো যে পরজন্মবাদে বিশ্বাসী ছিল, এমন বিশ্বাস করতো যে মৃত্যুর পরও যে ব্যক্তিটা মারা গেছে তার যেসব জিনিসগুলো সে ব্যবহার করতো সেগুলো হয়তোবা তার কাজে লাগে, ঠিক আছে, সেই জন্যই তারা এই মৃতদেহের সঙ্গে এগুলো সমাধি দিয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা মানে পরজন্মে বিশ্বাস করতো, ঠিক আছে। জুয়েলারিস ওয়াজ ফাউন্ড ইন বারিয়াল অফ বোথ ম্যান অ্যান্ড উমেন। এবার আরেকটা জিনিস কি আমরা ক্লিয়ার হলাম, যখন সমাধিটাকে ভালোভাবে আমরা দেখলাম তখন আমরা বুঝতে পারলাম যে পুরুষ এবং মহিলা উভয়ের যে মৃতদেহ যখন সৎকার করা হতো সেই সময় তাদের মৃতদেহের সাথে দুজনেরই তোমার কি সমাধিস্থলে আমরা জুয়েলারিস, ঠিক আছে, জুয়েলারিস আমরা পেয়েছি। এর থেকে আমরা বুঝতে পারি যে সমাজে হয়তো বা পুরুষ মহিলা সবাই অলংকার ব্যবহার করত, ঠিক আছে। এছাড়া মৃতদেহের সাথে কপারের আয়না, এরপরে তোমার মৃতদেহের সাথে যে কুকুরের যে সমাধি সেটা পাওয়া গেছে, ঠিক আছে। এতটুকুতে বোঝা গেল। এবার নেক্সট আমরা একটু কি পড়বো, নেক্সট পড়বো এখানে কিছু ছবি রয়েছে কিভাবে ওই কুকুরের সাথে একসাথে জোড়া মানে দুইটা সমাধিও করা হয়েছে, ঠিক আছে। নেক্সট নেক্সট যেটা ইম্পর্টেন্ট আমরা পড়বো ক্রাফট। এবার যে ক্রাফটের জন্য এরকম যে অর্নামেন্ট তৈরির জন্য বিশেষ জায়গা কোনটা এটা একটু শর্টলি মনে রাখার চেষ্টা করবে। বিশেষ দুইটা জায়গা রয়েছে, একটা হলো চানহুদারো আর একটা হলো তোমার নাগেশ্বরা আর হলো বালাকোট। যেটা নাগেশ্বরা যেটা এটা হলো বর্তমানে গুজরাটে অবস্থিত, আর বালাকোট যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। যদি পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসে যে ক্রাফটিং এর জন্য একটা বিশেষ মানে হরপ্পা সভ্যতার বিশেষ জায়গা কোনটা ছিল, সেটা হলো চানহুদারো, ঠিক আছে। তাহলে চানহুদারো সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি একটু আগে বলেছিলাম, সেটা বলো তো কি?
এর আগে আমি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলেছিলাম যে হরপ্পা সভ্যতার প্রতিটা টাউনে দুটো ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে ঢোলাবের একটা জায়গা ছিল যেটার মধ্যে তিনটা ভাগে বিভক্ত ছিল, আর চানহুদারও একটা জায়গা ছিল যেটা তোমার কোনো ধরনের সিটাডেল উঁচু জায়গার কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, এবার চানহুদারো সম্পর্কে আমরা দুটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম। একটা হলো চানহুদারও একটা বিশেষ জায়গা ছিল ক্রাফট প্রোডাকশনের লিগা, আর নেক্সট হলো চানহুদারোতে কোনো ধরনের সিটাডেলের অস্তিত্ব ছিল না। ঠিক আছে, বোঝা গেল। এদিকে অর্নামেন্টের কিছু ছবি রয়েছে, অর্নামেন্টের ছবিগুলো একটু দেখে নিতে পারো। নেক্সট হলো ট্রেড অ্যান্ড কমার্স। এবার আমরা হরপ্পা সভ্যতার মানুষের যে তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এবার আলাদা আলাদা জায়গা রয়েছে, তারা যে ব্যবসা বাণিজ্য করতো আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা জিনিস তারা সংগ্রহ করতো। যেরকম নাগেশ্বরা এবং বালাকোট থেকে তারা শেল সংগ্রহ করতো। এবার সর্তুগাই থেকে তারা লাপিস লাজুলি এক ধরনের খুবই সুন্দর একটা পাথর, সেটা তারা সংগ্রহ করতো ওই জায়গা থেকে। এবার সাউথ রাজস্থান অ্যান্ড নর্থ রাজস্থান, অর্থাৎ দক্ষিণ রাজস্থান এবং উত্তর যে গুজরাট, সেখান থেকে তারা কার্লিয়ান কার্লিয়ান নামক একটা পাথর সংগ্রহ করতো। এখানে ফটো রয়েছে খুব সুন্দর কিছু পাথর। এবার এই ফটোগুলো দেখলে বুঝতে পারছো যে এগুলো কত সুন্দর। ঠিক আছে, এবার খেত্রি এবং ওমান এই জায়গা থেকে তারা এক ধরনের কি বললাম, খেত্রি এবং ওমান থেকে তারা এক ধরনের পাথর, নরম পাথর, সফট স্টোন তারা সংগ্রহ করতো, যেটাকে বলতো স্টিয়েটাইট। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকখানি আসতে দেখেছি যে হরপ্পা সভ্যতা মানুষেরা কোন ধরনের পাথর ব্যবহার করতো বেশি, হলো স্টিয়েটাইট পাথর। ঠিক আছে, আবার সাউথ ইন্ডিয়া থেকে তারা কপার এবং গোল্ড, ঠিক আছে, গোল্ড তারা সংগ্রহ করতো। তারপরে কোলার, যেটা বর্তমানে কর্ণাটক যে আমাদের স্টেট রয়েছে সেখানে, সেই জায়গা থেকে তারা গোল্ডের সংগ্রহ করতো। ঠিক আছে, বোঝা গেল তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। এবার নেক্সট হলো হরপ্পার যে সিলমোহরগুলো। ঠিক আছে, এবার সিলমোহরগুলো কি, হরপ্পা সিলওয়ার মেড অফ স্টিয়েটাইট। এই হরপ্পার যে মুদ্রাগুলো এগুলো স্টিয়েটাইট পাথরে তৈরি ছিল। এর আগে আমি একটু বললাম যে স্টিয়েটাইট কি, এক ধরনের একটা নরম পাথর। ঠিক আছে, তারা এটা কোথা থেকে আনতো, খেত্রি এবং ওমান থেকে আনতো। ঠিক আছে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার এই তারা বেশিরভাগ যে সিলগুলো, হরপ্পার যে সিলগুলো, সেগুলো কিসের তৈরি ছিল আসতে পারে পরীক্ষাতে, স্টিয়েটাইট পাথরের। ঠিক আছে, সেলস অফেন কন্টেন এনিমেল মোভস অ্যান্ড পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট। এবার এই যে তোমার মুদ্রাগুলো, হরপ্পার যে মুদ্রাগুলো, সেগুলো যদি ভালোভাবে লক্ষ্য করো তো আমরা কি দেখতে পাবো, বিভিন্ন এনিমেলের যে চিত্র ওই শেলের মধ্যে, অর্থাৎ এই যে মুদ্রাগুলোর মধ্যে অঙ্কিত ছিল। ঠিক আছে, বোঝা গেল। আর পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট বলতে কি, হরপ্পা সভ্যতার যে লেখাগুলো সেগুলো কিন্তু আমরা আবিষ্কার বলতে পড়তে পারিনি। ঠিক আছে, আর এগুলো বেশিরভাগই কিরকম ছিল, পিক্টোগ্রাফি। পিক্টোগ্রাফি বলতে কি, মানে কোনো ধরনের অ্যালফাবেট বা এরকম কোনো কিছু ছিল না, জাস্ট চিত্র আঁকতো। এই চিত্র দ্বারা একজনের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতো। ঠিক আছে, তো এই যে ছবি আঁকার যে স্ক্রিপ্টটা, সেটাকে আমরা বলি পিক্টোগ্রাফি। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। আই হোপ এতটুকু অনেক কিছু দেখো, হয়তো বা নোটসটা কত ছোট, পিপিটিটার মধ্যে খুব কম লেখা রয়েছে, বাট এগুলোর মধ্যে ফ্যাক্ট রয়েছে যেটি পরীক্ষার জন্য আমার মনে হয় খুবই রেলেভেন্ট। ঠিক আছে, কোনো জায়গায় না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হলো তাদের স্ক্রিপ্ট। তাদের যে স্ক্রিপ্ট বলতে লেখগুলো, এগুলো কিরকম ছিল, এটা তো আমি এর আগে বললাম পিক্টোগ্রাফি, তবু বলছি আবার এই জায়গাতে স্পেসিফিকলি বলা হচ্ছে, দ্য স্ক্রিপ্ট ওয়ার নট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার আর পিক্টোগ্রাফিক। তারা কোনো ধরনের যে অ্যালফাবেট, আমরা যেমন ABC দিয়ে ওয়ার্ড দিয়ে লিখি, এরকম কোনো ওয়ার্ড বা অ্যালফাবেটের তাদের অস্তিত্ব ছিল না। তারা কি ধরনের লেখা বা স্ক্রিপ্ট ছিল তাদের, ছিল বেশিরভাগ পিক্টোগ্রাফি। এই দেখো দেখতে পাচ্ছ, এরকম ছবি আঁকতো, ছবির দ্বারা তারা মানে তাদের স্ক্রিপ্টগুলো পিক্টোগ্রাফি, এক কথায় ছবির লেখা। বোঝা গেল তো? এবার most inscription are short and longest script contains about 26 signs। এবার কি বলা হয়েছে, তাদের যে বেশিরভাগ লেখাগুলো খুবই অল্প ছোট ছোট লেখা ছিল। ঠিক আছে, এবার এর মধ্যে সবথেকে বড় যে লেখাটা আবিষ্কার করা হয়েছে সেটা হলো তোমার একটা 26টা চিহ্ন ব্যবহার করা হয়েছে, সেটাই ছিল সবথেকে মানে লম্বা লেখা। ঠিক আছে, আর বেশিরভাগই এর থেকে ছোট লেখা ছিল। এতটুকু বোঝা গেল। দে দে আর রিটেন ফ্রম রাইট টু লেফট। ঠিক আছে, তারা কি মানে লেখতো কিভাবে, তোমার কি ডান দিক থেকে বা দিকে লেখতো, যেটাকে আমরা বলবো বোস্টো ফ্রিডন। ঠিক আছে, এটা আসতেই পারে পরীক্ষা। তাদের যে লেখা স্টাইলটাকে, স্ক্রিপ্টটাকে কি বলতো, মোস্ট ইম্পর্টেন্ট আমরা কি মনে রাখবো, এটা লোক বোস্টো ফ্রিডন। ঠিক আছে, মনে থাকবে। এতটুকু দিয়ে বোঝা গেল। আই হোপ অনেকগুলো জিনিস আমি আলোচনা করলাম, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের টাউন প্ল্যানিং, তাদের ড্রেনেজ ব্যবস্থা, তাদের ইম্পর্টেন্ট যে সিটাডেল টিটাডেল ধরে সবকিছু মোটামুটি আমি, এছাড়াও আমি লাস্টে একটা বক্সের মধ্যে বিশেষ ফিচারগুলো আমি এখনই আলোচনা করে দেবো। ঠিক আছে, এতটুকু দিয়ে বোঝা গেল। স্ক্রিপ্ট পর্যন্ত আমরা শেষ করেছি। ঠিক আছে, এবার নেক্সট হলো তাদের যে মেজারমেন্ট তারা কিভাবে করতো। তাদের মধ্যে বেশিরভাগই তোমার আদান প্রদান ব্যবস্থাটা আছে। ঠিক আছে, বলতে জিনিস দিয়ে জিনিস রাখা। ঠিক আছে, এই ব্যবস্থাটা চালু ছিল। এবার এটা এত ইম্পর্টেন্ট না, সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা যেটা হলো, সেটা হলো তাদের
ধর্মীয় ব্যবস্থাটা কি ছিল, ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই পড়ে নিয়েছি, যেমন তাদের ট্রেডিং, তারা কোথায় থেকে ট্রেডিং করতো, কি ধরনের পাথর ব্যবহার করতো, কোথায় কি সব জিনিসের নিদর্শন পাওয়া গেছিল, কোন শহরটা কবে আবিষ্কার হয়েছিল, কোনটা প্রথম আবিষ্কার করা হয়েছিল, বিশেষত্বগুলো সবগুলোই মোটামুটি আমরা এখানে আলোচনা করেছি। এখন যেটা পড়বো তাদের যে ধার্মিক বিষয়টা, তারা কিরকম রিলিজিয়ান্স ফলো করতো। এবার দে ওয়ার্শিপ আনইউজুয়াল অর আনফেমিলিয়ার অবজেক্ট সাচ এস মাদার গডেস, প্রিস্ট, কিং, ইট। সাধারণত বলা হয় যে হরপ্পা সভ্যতার মানুষেরা তোমার যে নেচারকে বেশিরভাগই নেচারকেই ভগবান হিসাবে মানতো, ঠিক আছে? এছাড়া তারা মাতৃ পূজাতে বেশি বিশ্বাসী ছিল, ঠিক আছে? এবার মোস্ট তার একটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষাতে আসতে দেখা যায় সেটা হলো যে অগ্নিকুণ্ড, ফায়ার অ্যাল্টার, মানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে। অগ্নিকুণ্ড নিদর্শন কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান এবং লোথাল, এই দুইটা জায়গাতে তোমার অগ্নিকুণ্ডের নিদর্শন পাওয়া গেছে। এটা মনে রাখার চেষ্টা করবে, কোথায় অগ্নিকুণ্ড পাওয়া গিয়েছিল? তোমার কালীবঙ্গান আর লোথালে, ঠিক আছে? আর লোথাল, যে লোথালের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো এই লোথাল কিন্তু একটা বন্দর, সমুদ্র বন্দর ছিল, ঠিক আছে? এটা মনে রাখার চেষ্টা করো। ওই সময়ই একটা সমুদ্র, তাদের যে সমুদ্র বন্দর ছিল লোথাল। মনে থাকবে এতটুকু পর্যন্ত। এবার আর কি রয়েছে? নেক্সট হলো রিলিজিয়াস প্র্যাকটিস, সেটা তো এখনই বললাম। এছাড়াও তারা যে সিলগুলো, আমরা যে মোহরগুলো, যেটা স্টিয়াটাইট পাথরের তৈরি, আমি তো একটু আগে বললাম, সেগুলোর মধ্যে নানান রকমের তোমার পশু পাখির ছবি চিত্র করা হতো। তারা তো পিক্টোগ্রাফি করতো, তারা তো আর অ্যালফাবেটিক্যালি কিছু লিখতে পারতো না, বেশিরভাগই ছিল পিক্টোগ্রাফি, ঠিক আছে? এবার এই যে সিলগুলো, এই সিলগুলোর মধ্যে বিশেষ কি ছিল? ওয়ান হর্ন অ্যানিমেল, একটা কার্টুনের মধ্যে, বিশেষ করে একটা অনেক সময় দেখো কার্টুনের মধ্যে দেখা ইউনিকর্ন, একটা উড়ন্ত ঘোড়া যেটার মাথার মধ্যে একটা শিং রয়েছে, ঠিক আছে? যদিও বর্তমানে এটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু ফর্চুনেটলি যে তোমার হরপ্পা সভ্যতার যে সিলগুলোর মধ্যে ইউনিকর্নের ছবি পাওয়া গেছে, ঠিক আছে? ইউনিকর্ন কিরকম দাঁড়া, আমি একটা ছবি, এই যে এটা দেখতে পাচ্ছ, একটা ঘোড়ার মতো, এটার মাথায় একটা শিং রয়েছে, ঠিক আছে? বোঝা গেল এতটুকু পর্যন্ত। এছাড়াও তাদের যে মানে মুদ্রার মধ্যে পশুপতি শিবের একটা ছবি পাওয়া গেছে, ঠিক আছে? ডাইরেক্ট এখন যে আমরা পশুপতি বলতে মহাদেবের যে ছবি, সেরকম ডাইরেক্ট ছবি না, এটা এই যে এই ছবিটা পাওয়া গেছে, ঠিক আছে? এবার এটা দেখে অনুমান করা হচ্ছে এটা একটা আমাদের যে ভগবান পশুপতি শিবের ছবি, ঠিক আছে? বোঝা গেল। সিলের মধ্যে কি সব ফটো ছিল? বেশিরভাগই অ্যানিমেলের ফটো ছিল, ঠিক আছে? বিশেষ করে তোমার ওয়ান হর্ন অ্যানিমেল, এক শৃঙ্খলা একটা অ্যানিমেলের ফটো ছিল তাদের মুদ্রার মধ্যে। বোঝা গেল। এবার তারা যেসব পট্রি ব্যবহার করতো, এগুলো বেশিরভাগ কি কালার? ব্ল্যাক এন্ড রেড ওয়ার পট্রি, অর্থাৎ কালো এবং লাল রঙের পট্রি তারা বেশি ব্যবহার করতো, ঠিক আছে? বোঝা গেল। মোটামুটি সবটাই শেষ আমাদের হরপ্পা সভ্যতা সম্পর্কে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা এখন পড়ে নিয়েছি। এবার লাস্ট যেটা পড়বো সেটা হলো এত বড় সভ্যতা সেটা ধ্বংস হলো কিভাবে, ঠিক আছে? এটা তো অবশ্যই পড়তে হবে, কেনই বা ধ্বংস হলো কিভাবে। যেহেতু আমরা দেখো হিস্ট্রির যে এই জিনিসটা পড়ছি, বিশেষ করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সবকিছু কিন্তু আমরা কেউ আমাদেরকে লেখে বা বলে দেয়নি। আমরা অর্থাৎ মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ব বিভাগের যে লোকেরা কার্বন ডেটিং এইসব করে, তারা প্রথমত তারা সময়কালটা কার্বন ডেটিং করে বের করার চেষ্টা করে, দেন তারা এসবগুলো মানে খনন করে, এগুলো রাখার পজিশন, এগুলো সবকিছু দেখে তারা ওই সময়ের যে সমাজ ব্যবস্থা সবকিছু তারা একটা অনুমান বা ধারণা করে আমরা হিস্ট্রিতে পড়ি, ঠিক আছে? এবার এই সভ্যতাটা কিভাবে ধ্বংস হয়েছিল সেটার কোনো মানে একদম এক্সাক্ট কেউ বলতে পারে না যে এই জিনিসটাই হয়তো বা এই জিনিসটার কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু অনুমানিক কিছু মানে রিজন দেওয়া হয়েছে, হয়তো বা এই কারণে এই সভ্যতাটা ধ্বংস হয়েছে। প্রথমত ক্লাইমেট চেঞ্জ, আমরা কি বললাম যে হরপ্পা সভ্যতার যে মানুষেরা তারা কিন্তু প্রচুর পরিমাণে পুরাইটের ব্যবহার করতো। এবার পুরাইটের ব্যবহার করতে হলে আগুনের দরকার। এবার এই আগুনের জন্য তারা কি, আগে তো আর গ্যাস ছিল না, ছিল মানে কি গাছপালা, হয়তো বা প্রচুর পরিমাণে তারা গাছপালা কেটেছিল, যার কারণে জলবায়ুর পরিবর্তন হয়, এবং এই জলবায়ু পরিবর্তন থেকে তাদের সভ্যতা ধ্বংস হয়ে যায়, এটা হলো একটা কারণ। এবার ডিফরেস্টেশন, এটাই তো এখন বললাম যে গাছপালা কেটে ধ্বংস করে দিয়েছিল, এবার বন ধ্বংসের ফলে হয়তো বা তাদের সভ্যতা মানে ধ্বংস হয়েছিল। এছাড়া আরেকটা কারণ কি মানা হয়, যে আমরা তো জানি যে সিন্ধু সভ্যতা কোথায়, আমাদের যে ভারতের ম্যাপটা, সরি ভারতের ম্যাপটা আমরা যে এদিকে তো ছিল, এদিকে সিন্ধু নদী তিব্বত থেকে এসে ভারতে এন্টার করে, এটা পাকিস্তানে চলে যেত। এই সিন্ধু নদীর কিন্তু কিনারায় চারদিকে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। তাই ঐতিহাসিকরা মনে করে হয়তো বা যে সিন্ধু নদী, এই সিন্ধু নদী তার নদীর মানে ফ্লাড কি বন্যার ফলে এই সভ্যতা ধ্বংস হয়েছে। এছাড়াও কি হয়েছে যে ফরেন ইনভেশন, অনেকে মনে করে যে বাইরে থেকে হয়তো বা অন্য বাইরের শত্রুরা এসে তাদের উপর আক্রমণ করেছিল, যার ফলে তাদের ধ্বংস হয়েছিল, ঠিক আছে? এবার দেখো এখানে অনেক, দেখো এখানে লেখাই ছিল পসিবল রিজন ফর দ্য ডিক্লাইন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতা পতনের সম্ভাব্য মানে যে কারণ, অনেকগুলো কারণ এখানে বলা হয়েছে, বাট এক্সাক্ট কারণ আজকে পর্যন্ত কেউ বলতে পারে না যে এক্সাক্ট কি কারণে হরপ্পা সভ্যতার মানুষের বা হরপ্পা যে সভ্যতাটা সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি প্রায় শেষ। এখন শুধু আরেকটু ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু কিছু ফ্যাক্ট একটু দেখে নেবো, যেটা মনে রাখারও চেষ্টা করবো, কারণ এটা থেকে বারবার কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এবার কি ফ্যাক্ট গুলো?
এই যে একটু সাইডগুলো দেখবো আর কোথা থেকে কি পাওয়া গেছে। আর কয়েকটা জিনিস মিস মিস করে গেছি, এটা একটু আমরা একটু দেখে নিই, ঠিক আছে। প্রথমত টেরাকোটার একটা যে মাতৃদেবীর একটা মূর্তি পাওয়া গেছে, সেটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। অবশ্যই পরীক্ষাতে কোয়েশ্চেনটা আসতে পারে যে মাতৃদেবীর যে টেরাকোটার মূর্তি সেটা কোথায় পাওয়া গেছে? এটা মহেঞ্জোদারোতে। আরেকটা ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা আসতে পারে, একটা যে পুরোহিত রাজা, হ্যাঁ, পুরোহিত রাজা একটা স্টিয়েটেড পাথর, এটা তো বারবারই বলছি, একটা তারা বেশিরভাগই স্টিয়েটেড পাথরের ব্যবহার করতো। স্টিয়েটেড পাথরের যে পুরুষ একজন রাজা বা পণ্ডিত, পুরোহিত রাজার একটা মূর্তি কোথায় পাওয়া গেছে? সেটা হলো মহেঞ্জোদারোতে, ঠিক আছে। মাতৃদেবীর টেরাকোটার ফিগারটা কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদারোতে। আর প্রিস্ট কিং এরটাও মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ঠিক আছে। আরেকটা কি পাওয়া গিয়েছিল? তোমার একটা ডান্সিং গার্ল, ঠিক আছে, একটা ডান্সিং গার্লের একটা মূর্তি আমরা মহেঞ্জোদারোতে পেয়েছি, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এবার লাস্ট, এটা আমাদের অন্তিম আরেকটু জায়গা রয়েছে, সেটা পড়লে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মোটামুটি 80% জিনিস শেষ হয়ে যাবে। সেটা হলো আমরা কয়েকটা সাইট কে আবিষ্কার করেছিল। আমরা তো কি বললাম, হরপ্পা সভ্যতার মধ্যে অনেকগুলো টাউন ছিল, এই টাউনের বিশেষ বিশেষ ফিচার্স গুলো একটু আমরা দেখার চেষ্টা করবো। প্রথম যে সাইটটা আবিষ্কার হয়েছে সেটা তো আগেই বললাম, হরপ্পা। 1921 সালে কে করেছিল? দয়ারাম সাহানি। কোথায়? পাঞ্জাব, পাকিস্তানে, বর্তমান যে পাঞ্জাব আর পাকিস্তানে, ঠিক আছে। এটা, এই যে হরপ্পা যে জায়গাটা, সেটা কোন নদীর তীরে? এটা হলো তোমার রাবি নদী। আমরা তো সবাই জানি যে সিন্ধু নদীর যে তোমার ট্রিবিউটারি অর্থাৎ উপনদী রয়েছে, যে শাখা রয়েছে, রাবি, সাতলাজ, বিয়াজ এইসব রয়েছে। তো এই রবি নদীর কিনারায় এই সিন্ধু সভ্যতা, সরি, হরপ্পা যে জায়গাটা সেটা পাওয়া গেছে বা আবিষ্কার করা হয়েছে। এবার এই হরপ্পা জায়গার আমরা বিশেষ কি মনে রাখবো? হরপ্পাতে আমরা 6টা শস্যগার, এরকম আমি আগে আলোচনা করি যে এরকম রো, অর্থাৎ লাইনে লাইনে 6টা আমরা শস্যগার পেয়েছি, ঠিক আছে। এবার নেক্সট কি, আরেকটা জায়গা, হরপ্পা সভ্যতার আরেকটা জায়গা ছিল মহেঞ্জোদারো, যেটা আবিষ্কার করেছিলেন কি? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। কোথায়? সিন্ধ, বর্তমান পাকিস্তানে রয়েছে জায়গাটা, 1922 সালে। আবার এটা কোন নদীর তীরে? এটা ইন্ডাস নদীর তীরে, সিন্ধু নদীর তীরে, মনে থাকবে। এবার মহেঞ্জোদারো যে জায়গাটা, এই জায়গার বিশেষ আমরা কি মনে রাখবো? ওই জায়গার মধ্যে একটা বিশাল একটা স্নানাগার পাওয়া গেছে, বিশাল একটা শস্যগার পাওয়া গেছে। তারপর একটা ওই পশুপতি যে শিবের, এই তো এদিকে আমি একটু আগে একটা ছবি দেখেছিলাম, পশুপতি শিবের একটা যে ফটো বলতে যে মুদ্রার মধ্যে যে ফটোটা, সেটা পাওয়া গেছে। তারপরে ডান্সিং গার্ল, তারপরে তোমার গডেস অফ আর্ট, তারপর বিয়ার্ডেড ম্যান, এই যে বিয়ার্ডেড ম্যান, তারপরে তোমার ডান্সিং গার্ল, তারপরে তোমার গডেস অফ আর্ট। এই যে মূর্তিগুলো আমরা কোথায় পেয়েছি? কারণ পরীক্ষার মধ্যে তো আর এত সহজ কোয়েশ্চেন আসবে না, বেশিরভাগই ফ্যাক্ট আসার সম্ভাবনা, তাই এরকম ডাইরেক্ট আসতে পারে যে গ্রেট গ্রেনারি কোথায় পাওয়া গেছিল, তারপরে ডান্সিং যে গার্ল, নৃত্য করা যে একটা যে মেয়েটা, সেটা ছবি কোথায় পাওয়া গিয়েছিল বা মূর্তিটা কোথায় পাওয়া গিয়েছিল, সেটা আমাদের উত্তর দিতে হবে মহেঞ্জোদারো, ঠিক আছে। এবারে পুরোহিত যে রাজাটা, সেটার আমরা যে স্ট্যাচুটা, সেটা আমরা কোথায় পেয়েছি? আমরা মহেঞ্জোদারোতে পেয়েছি, ঠিক আছে। মানে এই জায়গা বক্সটার মধ্যে কোন সাইটটা কে আবিষ্কার করেছিল, কোন নদীর তৈরি ছিল এবং ওই জায়গাটার বিশেষ কেন বিখ্যাত, সেই জিনিসটা আমরা এই বক্সটাতে পড়ার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট হলো চানহুদারু। চানহুদারু একটা সাইট রয়েছে, সেটা কোন নদীর তীরে? ইন্ডাস নদীর তীরে। এবার এটার সম্বন্ধে আমি বারবার একটু আগে বললাম যে আমাদের সিন্ধু সভ্যতা দুটো ভাগে ভাগ, একটা হলো সিটাডেল আর একটা লোয়ার টাউন। আর চানহুদারু একমাত্র জায়গা ছিল যেটার মধ্যে কোনো ধরনের ভাগ ছিল না, ঠিক আছে, সিটাডেলের কোনো অস্তিত্বই ছিল না। নেক্সট হলো তোমার লোথাল, যেটা আমাদের বর্তমানে গুজরাটে অবস্থিত। এটা কে আবিষ্কার করেছিলেন এস আর রাও। এটা হলো ভাগওয়া রিভার নদীর তীরে রয়েছে। আর এটা আমরা মনে রাখতে হবে, আমি একটু আগে বলেছিলাম লোথাল কিন্তু একটা এনশিয়েন্ট পোর্ট ডকইয়ার্ড, অর্থাৎ লোথাল ছিল তোমার আমাদের সমুদ্র বন্দর, ঠিক আছে, মনে থাকবে। এছাড়াও আরেকটা কি মনে রাখতে হবে, আমরা লোথালে কি পেয়েছি? ফায়ার অ্যাল্টার, যে কি আগুন, আগুনের যে অগ্নিকুণ্ড, সেটা আমরা কোথায় পেয়েছিলাম? লোথালে পেয়েছিলাম। এছাড়া আরেকটা কি মনে রাখতে হবে? ডাবল বারিয়াল, অর্থাৎ মনে করো একটা গ্রেভিয়ার্ড, মনে করো এই জায়গাতে একজনকে দাফন করা হয়, ঠিক আছে, এই জায়গাতে একজন দাফন করা হয়েছে, আবার এই এই একটা সমাধির মধ্যে আবার আরেকজন ব্যক্তিকে সমাধি দেওয়া হয়েছে। তাহলে একটা সমাধির মধ্যে দুইটা সমাধি বলতে দুইজন ব্যক্তিকে সমাধি করা হয়েছিল, এরকম নিদর্শন আমরা কোথায় পাই? লোথালে, ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবো। আবার কালীবঙ্গানে কি, দেখো, ফায়ার অল্টার যে শুধু এক জায়গায় পেয়েছি এমন না, তোমার অগ্নিকুণ্ড আমরা একটা পেয়েছি লোথালে, আবার পেয়েছি কালীবঙ্গান, যেটা বর্তমানে রাজস্থানে রয়েছে, সেটা কিন্তু আমরা কালীবঙ্গানেও কিন্তু আমরা অগ্নিকুণ্ড পেয়েছি। এছাড়া যে চুরি, ঠিক আছে, চুরির নিদর্শন আমরা পেয়েছি কালীবঙ্গানে। এছাড়াও যে তোমার নাঙ্গলের নিদর্শন আমরা পেয়েছি কালীবঙ্গানে, ঠিক আছে। আমি কিন্তু অনেকটা স্পিডে বলে যাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু স্পিডে বললেও সবগুলোই আমি আলতু ফালতু কথা একটু বলিনি, সবগুলোই কিন্তু মানে আমাদের এই সিলেবাসের প্লাস এই জিনিসের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখন আলোচনা করছি, ঠিক আছে। এই বক্সটা থেকে বেশি আসার সম্ভাবনা, কোন জায়গায় কোন নদীর তীরে বিশেষ কেন ওই জায়গাটা ইম্পর্টেন্ট, এগুলো আমি এখানে আলোচনা করছি, ঠিক আছে। আবার রাখিগিরি, যেটা আমাদের বর্তমানে হারিয়ানাতে রয়েছে, লার্জেস্ট আইবিসি সাইট, ঠিক আছে, অর্থাৎ আমাদের হরপ্পা সভ্যতার মধ্যে সব থেকে বড় যে জায়গাটা ছিল সেটাই ছিল তোমার রাখিগিরি, যেটা আমাদের বর্তমানে হারিয়ানাতে পড়ছে।
এছাড়া আমরা এখানে কি পেয়েছি, টেরাকোটার যে চাকা, ঠিক আছে, টেরাকোটার চাকা, খেলনা এসব পেয়েছি। বোঝা গেল? আর কি রয়েছে, ধোলাবিরা। ধোলাবিরাও একটা জায়গা রয়েছে আমাদের হরপ্পা সভ্যতার একটা জায়গা, যেটা বর্তমানে যে গুজরাট, সেই গুজরাটে পড়ছে। ঠিক আছে, এই ধোলাবিরা কিসের জন্য বিখ্যাত ছিল? ধোলাবিরা ছিল একটা বিশাল জাইন্ট আকারের একটা তোমার যে জলের যে সংরক্ষণের একটা জায়গা ছিল। আরেকটা ইম্পর্টেন্ট কি, ধোলাবিরা একটা জায়গা ছিল যেটা হরপ্পা সভ্যতার দুটো ভাগে ভাগ, কিন্তু এটা ছিল তিনটি ভাগে ভাগ। বোঝা গেল? এরপরে রইল বানওয়ালি, যেটা বর্তমানে রয়েছে হরিয়ানাতে। এরপরে রয়েছে তোমার ভিরানা, যেটা বর্তমানে হরিয়ানাতে রয়েছে, রায়পুর তোমার যেটা রয়েছে পাঞ্জাবে, তারপরে রয়েছে সোনওয়ালি ইউপিতে। ঠিক আছে, আই হোপ অনেক কিছু দেখো কম না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখানে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, ভুলবশত প্রনাউন্সিয়েশন হয়তো বা একটু ভুল কোনো জায়গায় এসেছে, সেটার জন্য আমি দুঃখিত। আমার মূল উদ্দেশ্য হলো জিনিসটাকে বোঝানো আর ফ্যাক্টগুলো তোমাদের সাথে তুলে ধরা। আই হোপ তোমাদের এটা হেল্প হয়েছে বা ইন ফিউচার হবে। তো আজকে এতটুকুই। আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই মানে অন্তিম মানে সমাপ্ত করছি। আজকে তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সমাপ্ত করে দিলাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের প্রাচীন ভারতের নেক্সট যে পার্টটা, যেটা আমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট রয়েছে, সেটা হলো তোমাদের বৈদিক যুগ। সেই বৈদিক যুগ নিয়ে কি আমি ভিডিও নিয়ে আসবো নাকি আসবো না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।